আসতে পারি ভিতরে? লোক আসছে। লুকা আসো। আসসালামু আলাইকুম। প্রণাম গুরুজি। কবিরাজ না? কবিরাজ না কি? বস। গুরু, কি সমস্যা? সমস্যা আসলে আমার না, আমি যতদূর জানি, হ্যাঁ, এটা আমার স্ত্রী। প্রণাম গুরুজি। বেঁচে থাক। আমার ভক্তি নেই। গুরুজি আপনি হ্যাঁ এদিকে আমার সাথে একটু। হ্যাঁ। মানে সমস্যাটা হচ্ছে কি, আমরা বিয়ে করছি প্রায় 10 বছরের মতো। হ্যাঁ, আমার স্ত্রী না কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। যদি আপনার দয়ায় বাচ্চা কাচ্চা হতো, তাহলে আপনার দরবারে প্রসাদ বলেন, ভক্তি বলেন, যা দরকার সব কিছু আমি দিব, কোনো সমস্যা নেই। নেক্সট মাকাসা। ভয় পাই না, ভয় পাই না। তোর স্ত্রীর শৈলে শনি গাছ করেছে। শুনি কি? অগণিত শনি, শিরায় শিরায় শনি, সমস্ত শরীরে উপরে নিচে ভিতরে সব জায়গাতে শনি গাছ করে রেখেছে, যার কারণে তোর বাচ্চা গুরুজি, হচ্ছে মানে না। শনিবার আইতে দেবো? ডাকাইতে দেন। না, এটা কইছে না, কইছে শনিবার আইতে দেবো। না তুই বুঝতে পারছিস না। বুঝো না কি কইছে? গুরুজি দেখেন, আমার স্বামী কি করলো না করলো এটা আপনি দেখেন না। আমার শরীরটা কেটে দেন গুরুজি। কাটতে হলে অনেক কিছু করতে হবে। যা করা লাগবো সব করতে রাজি আছে আমার স্বামী। বলো তুমি। আমি রাজি, যা করা লাগবো। আপনি কি লাগবো কোন আপনি? দাঁড়া আমি জেনে নিই। ফতি ফতফতে যায়, ফতি টেরি আচার খায়, বাঙ্গা নে এটা কি বাজান? দেখ কি কি আছে। এটা হাসপাতাল থেকে আসলো। ওর থেকে এসেছে। বুঝতে আনছি। লাল মোরগ, একালি কলা, দুটো মোরগ, সব একদমই কিনতে হইব। মানে এগুলো লাগবো। অবশ্যই লাগবে। আপনার কেরামতি তো সেই, এই হাত উপরে দিলেন আর সুন্দর মধ্যে দুগলে লেখা আসলো। আপনি চিন্তা হবে না। তুমি যাইবে আমার লাগে বাজারে? না হ্যাঁ, তোর বউ যেতে পারবে না। তুই এগুলি নিয়ে আস, এর মধ্যে তোর বউয়ের শনিগুলি আমি সব সরাবো। ঠিক আছে, তার ভিতরে চলে যাব। ঠিক আছে, ঠিক আছে। তার ভিতর থেকে আমি দেখবো শনিগুলি কোথায় কোথায় লুকিয়ে আছে। তুমি ভয় পাই না, হ্যাঁ? সব খুব ভালো মানুষ, দেখছো কত সুন্দর কেরামতি। সব তাহলে আমি আসি, হ্যাঁ? সালাম, হিন্দু নাম শোনাম। তুমি ভক্তি, ভক্তি। চালু করে আইসো। শুয়ে পড়, হ্যাঁ, শুয়ে পড়। এখানে শুয়ে বলবো। হ্যাঁ শো, ঠিক আছে। শুয়ে যা। তোর ভিতরে এখন আমি প্রবেশ করব। হ্যাঁ, শোন, তোর ভিতরে এখন আমি প্রবেশ করব। আমার ভিতরে প্রবেশ করবেন? হ্যাঁ। আপনি কি ভূত নাকি যে আমার ভিতরে প্রবেশ করবেন? তোর ভিতরে ভূত ঢুকে রয়েছে, সমস্ত ভূত আমি এখন বের করব। কেমন? গুরুজি, আপনি সমস্যাটাই করেন। এটা আমার দেখার বিষয় না। আমি তো কিছু দেখে প্রচুর ভয় পাই। ঠিক আছে তুই এই আমি তো দেখিস না। বলছি। গুরুজি, আপনি যা মন চায় তাই করেন। এই যে আমি চোখ বন্ধ করলাম, আমি কিন্তু প্রচুর ভয় পাই। আর চোখ খুলুন না, আপনি কিন্তু ঝাড়া পোছা শেষ হয়ে যাবো, তারপর আমার ডাক দিয়েন। শোন, আমি যখন ভিতরে প্রবেশ করব তখন কিন্তু তুই আওয়াজ দিবি না। হ্যাঁ? যদি কষ্ট হয় চেপে যাবি, ঠিক আছে? তাহলে না ঠিক হলে আছে গুরুজি, আমি কোনো কথা কম না, চুপ করে থাকবো। আওয়াজ দিলে কিন্তু তোর অমঙ্গল হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। গুরুজি, এই আপনি কি করলেন? হ্যাঁ, তোর ভিতরে সমস্ত ভূতগুলি দৌড়াচ্ছে, বের করে ফেলছি। গুরুজি, আপনি না করলে আপনি বলে আমার ঝাড়া পোছা করবেন, কি করবেন না করবেন, বাচ্চা দিবেন। আপনি তাহলে আমাদের দিয়ে আমার জামাই আমার যে কাজ করে এই কাজ করলেন আপনি। তোর জামাই যেটা অক্ষম ওর কাছে নেই, সেটা এটা আমার কাছে আছে, আমি দিয়ে দিচ্ছি, বাচ্চা হয়ে যাবে। যা। বাচ্চা হইব? হ্যাঁ সত্যি হইব তো? সত্যি, কাউকে বলিস না।
ঠিক না আছে? যদি বাচ্চা হয় হ্যাঁ। তাহলে আমি কারো কম না, যদি বাচ্চা না হয় তাহলে আমার জামাই আমি সব করে দিব। তুই বলিস বাচ্চা হলে কাউকে বলিস না, আর বাচ্চার চেহারাটা যদি আমার মতো হয় তাও বলিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গুরুজি। তোর স্বামীকে মুরগিগুলি পাঠিয়ে দিতে বলিস, যা। আচ্ছা প্রণাম নেবেন আমাকে। চুলা রান্নার ব্যবস্থা কর। ওই যে ওর স্বামী মুরগি আনছে না, ওটাকে ভালো করে রান্না করবি মশলা দিয়ে, কেমন? যা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বাচ্চার জন্য আসছি। খেতে হবে। ভাবি, ও ভাবি, ও ভাবি, আপনি তো দিন দিন আমি কিউট হয়ে যাচ্ছেন। ভাবি, ভাবি, দেখি মন খারাপ। আমার মনটা আসলেই খারাপ। বাচ্চাটাকে নিয়ে খুব বিপদের মধ্যে আছি। কয়দিন আগে শুনলাম না আপনার বাচ্চার ঠান্ডা জ্বর, এখন আবার কি হয়েছে? ঠান্ডা জ্বর তো আসছিল, কিন্তু বাবুর ভিতরে যে এত বড় একটা রোগ বাসা বেঁধে আছে এটা ভাই বুঝতে পারেনি। গত সপ্তাহে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, ব্লাড পরীক্ষা করে ধরা পড়লো ব্লাডে ক্যান্সার। বাচ্চাটাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমার এত ধন সম্পত্তি টাকা পয়সা কি হবে যদি আমার সন্তানই নাই পৃথিবীতে বেঁচে থাকে? এত ধন সম্পত্তি দিয়ে তো কোনো লাভ নেই। আমার সব ধন সম্পত্তির বিনিময়ে আমি আমার সন্তানকে চাই। আমি বুঝতে পারছি না যে আমি কি করব মা হয়ে। ওর বাবা যদি দেশে থাকতো তাহলে একটা কথা ছিল, ওর বাবা থাকে বাইরে, সে তো শুনে বাংলাদেশে আসার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু মালিক ছুটি দিচ্ছে না। ভাই, আমার কিছু বুদ্ধি দাও না, কোন জায়গায় নিয়ে গেলে আমি আমার সন্তানটা সুচিকিৎসা করতে পারবো, আমার সন্তানটা সুস্থ হয়ে যাবে, আমার সন্তানটা ভালো হবে, আগের মতো বাড়ির উঠানে ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আমাকে জ্বালাতন করবে। আচ্ছা শোনেন ভাবি, আপনি বাচ্চাটা এখানে আর ট্রিটমেন্ট না করে ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখান। ওইখানে বর্তমানে এখন ইন্টারন্যাশনাল ডক্টর আসে বিভিন্ন দেশ থেকে, ওইখানে দেখান। ভাই, আমি তো চিনি না, আমি একা মেয়ে মানুষ, কই যাব, কোন ডাক্তার দেখাবো, কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে আমি কিছুই বুঝতেছি না, আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না। আচ্ছা ভাবি, আপনি টেনশন করেন না, আমার ঢাকায় অনেক লোক আছে, আমি ওদের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাটা ভালো একটা ডক্টর দেখানোর ব্যবস্থা করে দিতেছি। ভাইয়ের সাথে কথা বলেন, দরকার হইলে আমরা বিদেশে বাচ্চার ট্রিটমেন্ট করাবো। শুনেন ভাবি, শুধু যে আমি আপনার সাথে দুষ্টামি করি ব্যাপারটা এরকমও না, আমি আপনার বিপদের পাশে থাকতে চাই। ঠিক আছে ভাবি, আমি আজকে যাই, আপনি ভাইয়ের সাথে কথা বলেন, আমি খোঁজখবর নিয়ে আপনাকে জানাবো। আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও, ও যে আমার একমাত্র বুকের মানুষ, ওই আমার শেষ সম্ভব। কি ব্যাপার বাবু, এত সকাল সকাল আমাদের বাড়ি? আর
ভাবি মনটা এত খারাপ কে? ভাবি মনটা কেন খারাপ হবে না কোন? উপরে একটা সন্তান দিছে, কিন্তু সন্তানটার এমন একটা অসুখ দিচ্ছে, লাখ লাখ টাকা নষ্ট করতেছে, লাখ লাখ টাকা খরচ করতেছে তার পেছনে। তারপরে উপর আল্লাহ তার মুখ পানে একটু চাইতেছে না। আমি কোন জায়গায় গেলে আমার সন্তানের সুচিকিৎসা করতে পারবো? এই টেনশনের চিন্তা ভাবি কিচ্ছু ভালো লাগছে না। একটা মাত্র সন্তান আমার, ওর যদি কিছু হয়ে যায়। এই আমার ওই যে উপরেতে না একটা ফকির আছে, উনি ভালো চিকিৎসা করে। ভাবি চলেন আপনারা লই আমি ওই ফকিরের দ্বারে যাই। ভাবি যে চিকিৎসা বড় বড় ডক্টরে করতে পারতেছে না, সেই চিকিৎসা সামান্য একটা ফকির কিভাবে করবে? উনি তো আমাকে চোখের সামনে আরো অনেক রুগী ভালো করছে। চলেন আপনারা নিয়ে দেখি, আপনার সব কিছু খুলে কইবেন ওই ফকিরের সাথে। ঠিক আছে, সব কিছু খুলে কম। আল্লাহ তালা হয়তো এটা একটা পরীক্ষা নিচ্ছে আমার সন্তানের হাতে আমাকে দিত রোগটা, কিন্তু সন্তানটা যে সারাদিন বিছনার মধ্যে শুয়ে থাকে, বাবা খাবেন আওয়াজারি করে, যা করে আল্লাহ ভালো লাগে করে বাবা। ওর কষ্টটা না ভাবি সহ্য। আমি মা হয়ে নিজের চোখে দেখতে পারতেছি না, বাচ্চাটা আমার সারাদিন চটপট চটপট করে। আমার বুকের ভিতরে কেমন যেন উথাল পাতাল করে। মনে হয় কি জানেন ভাবি, এই আমার সন্তানটা বুঝি মারা যাবে। না বাবা এই কথা কই না বাবা। আমার বুকের মালিকটা বুঝে আমাকে ছেড়ে চলে যাবে, হারিয়ে যাবে। আমাকে আর কোনোদিন মা বলে ডাকবে না। না বাবা এই কথা কই না। ঠিক আছে, সব জায়গায় তো দেখলাম, কোনো জায়গায় তো কোনো ফল পেলাম না। আপনি যেহেতু বলতেছেন, আপনার কথার উপরে বিশ্বাস করে আমি বিশ্বাস আর ভরসা নিয়ে আপনার সাথে যাব। বাবা এটা রুগী নিয়ে আইছি। কি সমস্যা? বাবা আমি বাচ্চার জন্য আসছি। খেতে হবে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আমি এক কথাতেই বুঝে যাই, কোনো অসুবিধা নেই। বাচ্চার সমস্যা, আমি তোর বাচ্চা না, সকল মহিলার বাচ্চার সমস্যা সমাধান করে দেই। আমার কাছে অনেকজন এসেছে, কোনো মহিলাই আমার কাছ থেকে খালি হাতে যায়নি। আমি তাদেরকে বাচ্চার ব্যবস্থা করে দিয়েছি। তুই যখন এসেছিস তুইও পেয়ে যাবি। বাবা তুই আমার হাত ধরেছিস, আমি তোর হাতের স্পর্শ পেয়েছি। তুই ধরে নে, পেয়ে যাবি বাচ্চা। আমি তোকে বাচ্চা দেব। বাবা আমি যে কথাটা বলতে চাইতেছি এই কথাটা আপনাকে শোনেন। কি কথা? আমার একটা বাচ্চা আছে, আমার বাচ্চাটা ভীষণ অসুস্থ। কিছুদিন আগে তার রক্তে ক্যান্সার ধরা পড়ছে। বাবা বাবা আমার বাচ্চাটারে যদি আপনি সুস্থ করে দিতে পারেন, আপনি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাবেন আমার সন্তানের বিনিময়ে আমি সব কিছু নির্দ্বিধায় আপনাকে দিয়ে দেবো। বাবা বাবা সব কিছুর বিনিময়ে আমি আমার সন্তানকে একটু সুস্থ চাই। বাবা আপনার যা যা লাগে আমি সব কিছু দিয়ে দেবো আমার সন্তানের লেগে, কিন্তু আপনি আমার সন্তানকে একটু সুস্থ করে দেন। তাহলে তুই তোর বাচ্চার চিকিৎসার জন্য এসেছিস? হ্যাঁ বাবা। তোর বাচ্চার ক্যান্সার হয়েছে? মারে
তোর বাচ্চার কথা শুনে আমার বাচ্চার কথা মনে পড়ে গেল। এই যে আমাকে দেখছিস না, আমি আসলে এটা একটা বেশ আমার। আমি কিন্তু অরিজিনাল কোনো ফকির নয়, আমি একজন ভণ্ড। আমারও বাচ্চা ছিল, আমার বাচ্চা ক্যান্সারে মারা গিয়েছে। আমার সয় সম্পত্তির টাকা পয়সা সবই ছিল। আমি আমার বাচ্চার জন্য সমস্ত কিছু খরচ করে ফেলেছি, কিন্তু আমার বাচ্চাকে আমি বাঁচাতে পারিনি। বাবা, আর তুই এসেছিস আমার কাছে বাচ্চার ক্যান্সার সমস্যা নিতে। আমি তো কিছু করতে পারবো না। বাবা, বাবা, আমি অনেক আশা নিয়ে আসছি। আমার একটা মাত্র বুকের মানিক বাবা। বাবা, সব কিছুর বিনিময়ে হলো আপনি আমার সন্তানটাকে বাঁচাইতেন। পারবো না রে। ও ছাড়া আমি নিঃস্ব বাবা। না রে মা, এটা আমি পারবো না। জীবনে অনেক ভণ্ডামি করেছি, কিন্তু আজকে বাচ্চার কথা বললি যখন, আমার বাচ্চা তো এভাবে চলে গেছে। আমি সব কিছু শেষ করে আজকে পেটের দায়ে আমি এই ভণ্ডামির ব্যবসা করছি। কিন্তু কথা দিচ্ছি তোর সাথে ভণ্ডামি করবো না। তুই যখন আমার এইখানে আসছিস, আমি তোকে একটা ভালো বুদ্ধি দিই রে মা। শুন রে মা, কোনো কবিরাজ, কোনো বাবা তোর বাচ্চাকে ভালো করতে পারবে না। ভালো করতে হলে ওই উপরওয়ালা করবে। আর ওনার উশিলায় এই দেশে অনেক বড় বড় ডাক্তার আছে। ওই ডাক্তারের মাধ্যমে তুই তোর বাচ্চাকে ভালো কর। তুই তুই আমার মতো ভণ্ডর কাছে এসব কোনো কিছু পাবি না মা। আমি তোকে হাতটা ধরে বলছি মা, তুই তুই এক কাজ কর। তুই আমাদের গ্রামে ওই লতিফ মাস্টারের ছেলে আছে না, ও এমএ পাস, ওর কাছে জানার মতো অনেক ভালো ভালো ডাক্তার আছে। তুই তার কাছে যা, যে তাকে বল তোর বাচ্চার সমস্যাটা, সে একটা ডাক্তার বলে দেবে। আর শোন, আমাদের আমাদের হাফেজ সাহেব আছে না, আমাদের হাফেজ সাহেবের কাছে যে তুই বিনীতভাবে তাকে বল। এই আমাদের মতো ভণ্ডরা, ঠিক আছে, প্রকাশ্যে আমরা অনেক কিছু বলি, ঠিক আছে, অনেক কিছু করে দিই, আসলে কিচ্ছুই না। আর যারা নাকি খুব গোপনে নীরবে কাজ করে, তারা কখনো প্রকাশ্যে আসে না। তুই হাফেজ সাহেবের কাছে যা, তার কাছে যে তুই তোর এই চোখের পানি তার কাছে ফের, দেখবি সে তোর একটা সমস্যার সমাধান করে দেবে। মারে বাচ্চা তোর, আমি বাচ্চার মর্ম বুঝি রে মা। আমি বাচ্চা হারিয়েছি মা, তোর মতো চোখের পানি আমায় অনেক ফেলেছি রে মা। আমি চাই না আর কোনো মায়ের কষ্ট পেতে। তুই তুই দেরি করিস না মা। এই হাফিজ সাহেবের কাছে নিয়ে যাও, এই লতিফ মাস্টার ছেলের কাছে, ওদের কাছে নিয়ে যাও। বাবা, ওরা একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায়, হাফেজ, মাওলানা, ডাক্তার, কবিরাজ, এইগুলোর কাছে চাই কোনো লাভ নেই। আমি আমার সন্তানকে তার হেফাজতে দিয়ে দিলাম। তার যদি মন চায়, সে যদি খুশি আমার সন্তানটা, আমার বুকের মানিকরে আমার বুকে ফিরাই দিয়ে যায়, তাহলে সে করতে পারে। আর যদি সে মন করে যে না, আমার বাগানের ফুল আমি নিয়ে যাব, তাহলে আমি কেন যাবো? পৃথিবীতে কোনো মানুষেরই শক্তি নেই আমার সন্তানটা আমার কাছে ফিরাই দিতে। আমার সন্তানকে যদি উপরওয়ালা ফিরাই না দেয়, তাহলে কোনো মানুষের ক্ষমতা নেই আমার বুকের মানিককে আমার বুকে রাখে। হে আমার আল্লাহ, সারা জীবন মন্ডমি করলাম, তোমার কাছে মন থেকে এবার একটা জিনিস চাই, এই মেয়ের বাচ্চাটাকে ভালো করে দাও। তুমি ছাড়া কেউ পারবে না। হে আল্লাহ, সবসময় ভণ্ডমি করে নিজেরটাই চেয়েছে আল্লাহ। আজকে আজকে এই মন থেকে চাইতেছে আল্লাহ, এই মায়ের বাচ্চাটা তুমি ফেরত দাও আল্লাহ, ওরে ভালো করে দাও আল্লাহ। তুমি ছাড়া কেউ পারবো না এই দুনিয়াতে আল্লাহ, কোনো ডাক্তার কবিরাজ পারবো না আল্লাহ, তুমি দাও আল্লাহ। এই মায়ের চোখের পানিটা অন্তত মুছে দাও।
তাহলে কি ব্যাপার, তুমি কি আসতেছো? তাড়াতাড়ি আসো। ও, তুমি রাস্তায় আছো? আমি তো তোমার অপেক্ষা বসে রইছি। কবে থেকে তোমার মুখটা আমি দেখি না। আরে আমি তো ভুলেই যাই, দেখবো কেমনি? আমি তো অন্ধ, তো চোখে দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, আসো, সাবধানে এসো। আচ্ছা। কি ব্যাপার, বাড়িওয়ালার গেট খোলা কেন? অন্ধ মানুষ। দেখ, আমার ভাড়া দেওয়ার দরকার, ভাড়াটা দিয়ে হি বাড়িয়ে একটু খোলে আছে। যাই কি ব্যাপার, তুমি আইসা পড়ছো? হ্যাঁ, বসো। কতদিন তোমার দেখি না। আইসো, এক কাজ করো, অনেক দিন হয়েছে তুমি আমার আদর করো না। আমার আদর করো না। কি হলো, কথা বলতেছো না যে? ঠিক আছে, কথা বলতে পারো, তুমি আমার আদর করো। আসো, আসো। তুমি দাও, এখানে হাত দাও। কি শান্তি লাগতেছে। এই কি ব্যাপার? তুমি অনেক ঘেমে গেছো, অনেক গরম তো, তোমার অনেক কষ্ট হয়েছে, বুঝছো? ঠিক আছে, আমি তোমাকে মোছা দিতেছি। কি ব্যাপার, তোমার মাথায় অনেক চুল ছিল? কে তুমি? আমি তোমার মাথায় তো চুল ছিল, চুল খুলে গেলই। আমার মাথায় কোনো সময় চুল আসলেই না। আমি হলো আপনার বাড়িটা, হ্যাঁ, হ্যাঁ, বাড়ির ভাড়াটা দিতে আইছিলাম। আপনি আমার কথাই করতে দিলেন না, আমার দইরা শেষে আমার ইজ্জতটা নিয়ে নিলেন। হ্যাঁ, তাহলে আপনি কথা বলবেন না? কথা না বলে কিভাবে এই কাজ করলেন আপনি? আমার কথা বলার সময় দিয়েন না আপনি। আপনি দইরা এমনভাবে শরীর আমার ধরছেন, পুরুষ মানুষ না, আতখার মধ্যে ভাত খা শরীরে উত্তেজিত হয়ে গেছে। পরে আমি বোবা হয়ে গেছি। বোবা আপনি হইতে এটা কাজ ঠিক করেন নাই। আমার স্বামীর হক আপনি এইভাবে কাইরা নিলেন আমার কাছ থেকে। আপনি আপনি তো আমার বইয়ের হক আপনি আমার কাইরা নিছেন, বুঝছেন? যাজ্ঞা, ভুল তো আপনি করছেন, আমিও করছি। আজকে আমি অন্ধ দেখে না, কে স্বামী আর কে ভাড়াইটা চিনতে পারলাম না। আহা, হয়ে গেছে ভুল, আমি কি করার? আপনার স্বামীরে করলে আপনার স্বামী মাইন্ড করবো, আমার বউরে করলে আমার বউ মাইন্ড করবো, ঠিক আছে? অতএব এইটা চাইপা যাই, চাইপা, বুঝছেন তো? এইটা আর না জানার দরকার নেই, আর ঠিক আছে? আমি তো অনেকদিন পর তোর স্বামীর আদর পাইছি, বুঝতে পারি নাই। আচ্ছা, শুনেন, আপনি যাই করলেন আমার স্বামীর কাছে কিছু করেন না। আপনি হাত কো, অনুরোধ করে কইতাছি। যাকা, অসুবিধা নেই, আমি জীবনে তো বলুন না, ঠিক আছে? আপনিও বলেন না, তবে যা পাইছি খুব মজা পাইছি। আপনি পাইছেন না? লজ্জার কথা কি বলবো, আমি তো মনে করছিলাম আমার স্বামী অনেক দিন পর বাড়িতে আইছে। হ্যাঁ। এখন যে আপনি এই কাজ করছেন আমি তো বুঝতে পারি নাই। হ্যাঁ, বুঝতে পারিনি তো, ভুল হয়ে গেছে এটা বললি, কিন্তু এমনি তো ঠিক আছে। স্বামীর কামটা তো ঠেক কামটা চালাই দিছি আমি। হ্যাঁ, এটা ঠিক হ্যাঁ? কথা, যে স্বামীর কামটা ঠিক হয়েছে। এই, ঠিক আছে, তাহলে আমি যাই, ঠিক আছে? আপনার স্বামী মনে হয় আয় পড়বো তাহলে, ঠিক আছে? তারপর আমি আইছি আপনার স্বামীর সামনে ভাড়াটা দিয়ে যাবনি, হ্যাঁ? কেমন? আচ্ছা ঠিক আছে।
এইরকম এইরকম আন্দা বাড়ি আর এই দরকার ভাইয়ের মধ্যে খাওয়ান যাবো। ভুলেই হোক আর যেভাবেই হোক, মালটা ছিল সেই, আর জিনিসটাও সেই মজার পাইছি। আমার স্বামী নাই থেকে কি হয়েছে, মাঝে মাঝে তো আইলে কাজ চালানো যায় না, ভাড়া দিবার আইলেই আমি কাজটা চালাইতে পারবো। কি করবো এখন, যাই ফ্রেশ হয়ে আসি গা। বলি তো তুমি কি বলো? ধরো ধরো। না বাবা, মানে ওই যে গরম লাগতেছে, ফ্যান দিবে রেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সব দেখেছি। তুমি কিছুদিন যাবত দেখছি লুকিয়ে লুকিয়ে দেখো। আরে তোমার দরকার লাগে আমাকে বলো, আমার জন্য ফ্রি, উন্মুক্ত করে দিলাম তোমাকে, অসুবিধা নেই। আমি আমি বুঝতে পারছি তোমার খুব দরকার, তাই না? নাও, অসুবিধা কি? না বাবা, মানে এমনি। এমনি না, আমি বুঝতে, লজ্জা লজ্জা করে লাভ নেই। পছন্দ হয়? হ্যাঁ আসলে বাবা, আপনার ঘরের বই চিনে ছেলের, আপনি ছেলে তো জানেনই যে দেশে থাকে না, বাহিরে থাকে। আমি জানি। তারপরেও না, যে জিনিসটা আজকে দেখছি না, বিশ্বাস করেন বাবা, আমি যে তো বড় হয়েছি না, আজ পর্যন্ত এরকম জিনিস আমার এই দুই চোখ আমি কখনো দেখিই নেই। দেখবে না দেখবে না, এটা একটাই তো এখনো কি জিনিস। এরকম জিনিস আছে এই দুনিয়ায়? হ্যাঁ, কি বলো? একটা কথা কম বাবা, এই তো আপনি দেখছেন, আপনি না দেখলে কেমনে হইব? আচ্ছা, দেখাচ্ছি। ভাবি, কেমন লাগছে? ভালোই তো লাগছে। এই তুমি প্রতিদিন ব্যায়াম করস, তাহলে দমটা তো ছোট হলো কেমনি? কোথায়, সে তো 2 ঘন্টা ধরে থাকলাম। 2 ঘন্টা? এই মাসে ভাড়াটা না একটু দেরি হইব, এই মাসে ভাড়াটা একটু পরে দিলে হইতো না? কি ভাইয়া বলেন না? আরে পরে দিলে তো হবে না, আমার তো সংসার আছে, আমার ফ্যামিলি আছে। ও অনেক বলবে না, আমার ওয়াইফই তো, হ্যাঁ, চেঁচামেচি করবে। ভাইয়া একটু দেখেন না, কারণ আপনি দেখলেই তো হইব, কারণ আপনি তো বাড়িওয়ালা, আপনি দেখলেই আমার ভাড়াটা একটু মাফ হয়ে যাবে। হ্যাঁ, আমি তো দেখতেই চাই, কিন্তু পুরোপুরি না দেখালে কিভাবে? ভাইয়া দেখেন না একটু, সামনে মাসে দিয়ে দিন ভাড়াটা। ঠিক আছে, সামনে মাসে দিয়ে দেবে, তবে কথা আছে, আমি আবার না একটু দেখার ভিতরে থাকি, যদি কেউ দেখাতে চায় পুরোভাবেই দেখতে চাই। সমস্যা নাই ভাইয়া, আপনিই তো দেখবেন। অসুবিধা নেই তো? না হ্যাঁ, না, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, ভাড়াটা করে দিলে হবে। আমাকে সকাল সন্ধ্যা 2বার দেখালে পুরোপুরি, আর কোনো অসুবিধা নেই। ভাইয়া ইস, এই জিনিসটা যদি পাইতাম না, কি যে মজা লাগতো। সারা রাত শুধু বুকের ভিতরে বসে থাকতাম, আর কি যে করতাম আমি নিজেও জানি না। কি জিনিস গো, এই জিনিসটা যদি আগে দেখতাম না, তাহলে বিয়ে লাগে বিয়ে বসতাম, দেখলে শান্তি। এটার সাথে তো আমার বিয়ে হইতো না, কি যে সুখ আমার, এই তো পুরো রাতটা খালি মজায় আর মজা, আর খাট একদিনও থাকতো না, প্রতিদিন নিত্য নতুন ভাবে ভাঙতাম। কিন্তু ভালো লাগতেছে না, মনটা চাইতেছে এখনই যে ধর্ম নাকি, বাহিরে তার কেউ না, নিজেরই তো লোক। চান্সটা কি কাজে লাগাবো? হ্যাঁ, লাগাবো। এই জিনিসটা যদি পাইতাম না, কি যে মজা লাগতো। সারা রাত শুধু বুকের ভিতরে বসে থাকতাম, আর কি যে করতাম আমি নিজেও জানি না। না, চান্সটা কাজে লাগাবো। হ্যাঁ, লাগাইতে তো পারি, কারণ তোরের তো কেউ নাই, নিজেরই লোক।
আর তো সহ্য হইতেছে না তো, তা দেখলাম না সাত সকালবেলা। যাই, যা মন চায় তা হয়ে যাক, আমি আগে যাই। কি রে, কি হয়েছে এমন করতেছিস কি লিগা? আপনি কখন আসছেন? আমি তো এইমাত্র এসেছি, দেখলাম তুই কিভাবে বুকটা ডাউন দিতেছস, দেখে না মনের ভিতরে একটু লাড়াচাড়া দিছে, তাই আর কি দেখতে এলাম। বুক ডাউন তো আমি প্রতিদিনই দিই। দেখ ভাই, তোর যে বডি না, ইস, এরকম বডি দেখে কি আর মন মানে? যে বডি রে বাবা, ইস, এরকম বডি যদি একবার আমার শরীরে উঠে না, মনে হয় না আর নামবো, পুরো সব কিছু তছফার করে ফেলাইব। এই বল না ভাবি, আমার শরীরটা। তুমি আমার শরীরে হাত দিও না তো। বড় ভাবি হলো মায়ের সমতুল্য, তোমাকে আমি সেই চোখে দেখি। তুমি সব কি করতেছো? আরে কি করতেছি, এমন কি করতেছি বল? ভাবি, ছাড়ো না, কিছুই তো মানুষজন দেখে করতেছি ফেলে না। কলঙ্ক হবে। মানুষ কত কি বলবে। ভাবি প্লিজ প্লিজ, তুমি ছাড়ো। তোমার কোনো কিছু দরকার আছে আমাকে বলো। হ্যাঁ, দরকার তো আছে। দেখ না, আমার এই দেখার জিনিস না কেউই নাই। যদি কেউ থাকতো তাহলে আমার জিনিসটা মন দিল উজাড় করে দেখাইতাম। এখন তুই ছাড়া কি বাড়িতে কেউ আছে যে আমি তাকে দেখাবো? আছে না? তাই তো তোকে দেখাচ্ছি। আছে না, অবশ্যই আছে। ভাই আছে না, তুমি ভাইয়াকে দেখাবা। আর শোনো, তুমি নেক্সট টাইম যদি আমার সাথে এরকম ব্যবহার করো, আমি ভাইকে কিন্তু বিচার দিব। আবার এরকম ঠিক তুমি আছে। থাকো তো। ধ্যাৎ, ভাল লাগে না, কিচ্ছু বোঝে না, এত বড় হয়ে গেছে এখনো কিছু বোঝে না। ধ্যাৎ, কিচ্ছু বোঝে না। বুঝবে দেহ আর বুঝবে। আমার এই রূপ যৌবন না, সবাই একটু দেখছো, যখন পুরোটা দেখবে তখন আমাকে ছাড়া আর কিছু ভাবতেই পারবে না। এই রূপ আর যৌবন দিয়ে কত ছেলেকে আর কত কিছু করলাম, আর তুমি তো সামান্য একটা বিষয়। আর যখন নাকি আমার কাছে হবে না, তখন দেখবে আমার খাট তো থাক। এত কিছু এখন বলে কি লাভ? যা করো, আসতেছি আমি, তুমি যাও। এই তো আপনি দেখছেন, আপনি না দেখলে কেমন হইব? আচ্ছা, দেখাচ্ছি। আমি দেখি পুরোপুরি এভাবে। ভাইয়া, তুই এখানে? হ্যাঁ আমি এখানে। তোমার কাছে কিভাবে আশা করি আমি? হ্যাঁ, এই এলাকায় তোমার একটা মান সম্মান আছে। এই এলাকার 10 জন বাড়িওয়ালার মধ্যে তুমি 1 নাম্বার। হ্যাঁ, আরে বুঝিস না কেন, ভাড়া দিতে আসছিল, বললো যে আমি ভাড়াটা দিতে দেবো কীভাবে, সেটার বিষয়ে ওর সাথে কথা বলছিলাম। হ্যাঁ, ভাড়া দিতে আসছিল না কি জন্য আসছিল আমি নিজ চোখে দেখছি। আজ বাদে কাল এসব কথা যদি ভাবির কানে যায়, ভাবি কি কি ভাববে তুমি একবার ভাবছো? চুপ 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 চুপ। তুই যেন দেখিয়ে ফেলেছিস। শোন, সবসময় তো ভাবির অনেক বছর হয়েছে বিয়ে করেছি, ওই সবসময় একটা মাছ খেতে ভাল লাগে না, ছোট ভাই বুঝবি। এইসব কথা বলতে তোমার লজ্জা লাগতেছে না? তুমি কিভাবে বলতেছো যে এক মাছ খেতে ভালো লাগতেছে না? আচ্ছা শোন, যাই হোক, যা আমার দেখ, ঘৃণা হচ্ছে যে আমি নাকি তোমার ছোট ভাই। দেখ, দেখ, তুই যা দেখেছিস, হ্যাঁ, আমি তোকে বললাম আর কোনোদিন এরকম করবো না, দেখবিও না, ঠিক আছে? তোর ভাবিকে কিচ্ছু বলিস না, ঠিক আছে? আমি শুধিয়ে যাবো, হ্যাঁ। ঠিক আছে, আমি তোমার কথায় আশ্বস্ত হলাম। আমি ভাবিকে কিছু বলবো না। ফারদার আমার চোখের সামনে যেন এরকম কোনো কিছু হয় না। আর তুমি নিজে থেকে যদি পরিবর্তন না হও, কখনোই কেউ তোমাকে পরিবর্তন করতে পারবে না। আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি, তুমি যাও, ঘরে যাও, ভাবি তোমাকে ডাকছে, যাও। আচ্ছা ঠিক আছে। বাচ্চা গেল, কি সমস্যা হতো দেখি। ভাবি হুম, কেমন লাগছে? ভালোই তো লাগছে। এই, তুমি প্রতিদিন ব্যায়াম করস, তাহলে দমটা তো ছোট হলো কেমনি? কোথায়, সে তো 2 ঘন্টা ধরে থাকলাম। 2 ঘন্টা?
আমার তো মনে হয় আমি তোর কাছ থেকে যাই না। আচ্ছা, আবার লাগবে তো? এটা বললেই তো হয়। একবার উঠবি, এই এই মন কর সকালে উঠবি, তারপর দিন সকালে নামবি। মানে সকালে উঠবো, তারপরের দিন সকালে 24 ঘন্টা এনার্জি লস হয়ে যাবে অনেক। এই আমার সোনা রে, কি এনার্জি আলা হয়ে গেছে। অনেক এনার্জি লস হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন বলছো এত আদর করে, আমি কি তোমার কথা ফেলতে পারি? তাহলে শুরু হয়ে যাক। শুরু তো হইব, সেটা বলতেছি না, তোরে বলতেছি। জানিস আমার মনে কি চায়? কি চাই? আমার না কি? কি? বুঝি না, সবই বুঝি, সবই বুঝি। তুই আমার ছোট ভাই, এই কাজটা কিভাবে করলি? ও তোর ভাবি, আর তুমি বা কিভাবে করলে? তোমার ছোট ভাই, তোমার কি লজ্জা শরম একটু নেই? হ্যাঁ, ও, আমার লজ্জা শরম আছে? তোর লজ্জাটা কোথায় থাকে? হ্যাঁ, কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, হ্যাঁ ভাবি ঠিকই বলছে। কেন তোমার মনে নেই ভাবি? দাঁড়াও ফারাবি, আমাকে বলতে দাও। আজকে তোমার ভাইয়ের সাথে আমাকে দেখছো, অনেক কষ্ট লাগতেছে। আর যখন দিনের পর দিন তুমি অন্য মেয়ের সাথে এরকম করছো, তাহলে আমার কেমন লাগছে? ও, সেটা তো একবারও ভাবো নাই। তখন তোমার খুব ভালো লাগছে, কারণ তুমি নিত্য নতুন সময় পাইতেছো একজনের। মানে আমি তো ছাদে আমার ভাইটার সাথে একটু কথা বলেছি, তাই না? তাই বলে তুমি রুমের বনে এনে আমার ভাইকে নিয়ে এমনটা করা উচিত না। না, তুমি কথা বলছো, হ্যাঁ, গায়ের উপরে উঠে কাপড় খুলে কথা বলছো। আর আমি আমি যেটা করছি সেটা আমার অপরাধ হয়ে গেছে, আর তুমি যেটা করছো সেটা তোমার অপরাধ হয় নাই। ভাইয়া এখন কেমন লাগছে বলো? হ্যাঁ, আজকে তোমার বউ আমার সাথে দেখছো, তোমার ভিতরটা জ্বলে পুড়ে যাচ্ছে না? ঠিক যদি সেদিন ছাদের মধ্যে ভাবি এই জিনিসটা দেখতো, ভাবির কেমন লাগতো? ওই দিন আমি ভাবিকে সব খুলে বলেছি, আর এটা আমাদের প্ল্যানিং ছিল। ভাবি আমাকে বলছে যে এইভাবে তোর সাথে আমি এরকম করব, আর এটা তোকে তোর ভাইকে শিক্ষা দেওয়ার জন্য। আশা করি তুমি বুঝতে পারছো। মানে তাহলে এটা কি সাজানো নাটক ছিল? সাজানো নাটক, শুধু তোমার ভিতর থেকে কষ্টটা বের করার জন্য। যে একটা মানুষ এতদিন যাবত তোমার সংসার করে, তাকে রেখে একজন ভাড়াটিয়ার সাথে তুমি তার সাথে কি করলে? ছি, আমার বলতে লজ্জা হচ্ছে। ঠিক আছে, এটা আমারই দোষ। তুই ভাই কিছু মনে করিস না, যা হয়েছে আমি সেটার জন্য খুবই দুঃখিত। থাক, তোমার আর দুঃখিত হওয়ার কোন দরকার নেই। আমার যেটুকু করার আমি করছি। দেখ ভাই, তুই তো জানিস আমি যা করছি তোর সাথে সব কিছু প্ল্যান করেই করছি, শুধু ওই ভাইকে একটু শিক্ষা দেওয়ানোর জন্য। আমি আমার শিক্ষা পেয়ে গেছি, তাই আমি আর তোর ভাইয়ের সাথে সংসার করতে চাই না, এবার থেকে চলে যেতে চাই। আরে শোনো না, শোনো না, আমি এই কথা দিচ্ছি, আমাকে আর শরম দিও না। আমি আর কোনোদিন আর এই কাজটা করতে যাব না। বিশ্বাস করো, মানুষ বলতে তো ভুল করে। আমাকে আরেকটা বার চান্স দাও। ভাবি, ভাবি আপনি আমার মায়ের মতো। ভাই যখন নিজের ভুলটা বুঝতে পারছে না, একবার সুযোগ দিয়ে দেখেন না। তুই এই কথা বলতেছিস? জি, ভাইয়ের হয়ে আমি দায়িত্বটা নিলাম। ভাই আর তুমি আর এরকম ভুল করো না, আমি ভাবিকে আশ্বস্ত করছি। ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি যাই। আচ্ছা, শোনো না, শোনো না, বললাম তো আর কোনোদিন করবো না। এই যে কান তোলো, আরে দেখো না, এই যে কান তোলো, আর কখনো করবো না। সত্যি বলতেছো? দেখো, এই বাড়ি তোমাকে চান্স দিছি, এরপর যদি কখনো দেখি তুমি এই ধরনের কিছু করতেছো বা কোনো মেয়ের সাথে কথা বলো, আমি আর তোমার সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, এখন হাসো, ঠিক আছে? আবার শোনো, আপনি বারবার আমার কাছে আসবেন।
শরীরটা আজকে অনেক খুব ক্লান্ত লাগতেছে। আরে নিয়মিত না করলে ক্লান্ত দূর হবে কিভাবে? হ্যাঁ স্যার আজকে থাক না। আরে নিয়মিত না করলে ক্লান্তি দূর হবে কিভাবে? এটা তো খুব ভালো জিনিস। মজা পাও না? তুমি তো মজা পাও না, মজা পাও, তাই না? আসো, পড়ার আগে আমরা তাকে একটু একটু মজা করে নিই, কেমন? কাউকে তো দেখছি না আশেপাশে যে জিজ্ঞেস করব। সামনে একজন মানুষ পাইলে তাকে জিজ্ঞেস করব। এই যে ভাই ভাই, আচ্ছা এখানে ওই যে কলেজের টিচার শাকিল উদ্দিন পিন্টু, ওনার বাসাটা কোথায় আমাকে একটু বলতে পারেন? আপনি কোথায় কোথায় আসছেন? আমি আসছি উত্তরপাড়া থেকে। সাড়ে সাথে কি যাও? আসলে হয়েছে কি ভাইয়া, আমার মেয়ে সে ইন্টারে ফার্স্ট ইয়ার পড়ে, তো শুনেছি শাকিল উদ্দিন পিন্টু এই স্যারটা অনেক ভালো, অনেক ভালো পড়াশোনা করায়, বাচ্চাদের রেজাল্ট ভালো করে। এই জন্য আমি ওনার কাছে আসছি যাতে উনি আমার মেয়েটাকে একটু পড়াশোনা করায়। তা আপনি যেহেতু বাড়িটা বলে দিলে আমার খুব উপকার হতো। সাড়ে বাসা না? সাড়ে বাসা এটা। ওই এটা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ম্যাডাম, জি ভাইয়া। স্যার তো বাসায় নাই, পুকুর পাড়ে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক। শুনুন মশাই, আমি হলো মানুষ গড়ার কারিগর। আমার এই হাতে অনেক স্টুডেন্ট এখন কেউ পাইলট প্লেন চালাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, অনেক অনেক অসংখ্য। আমি আপনাদের বোঝাতে পারবো না। তবে আমার এখানে আসলে কিছু নিয়ম আছে। আমি অনেক সুনাম অর্জন করেছি। সবচেয়ে বড় কথা হলো আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না। হ্যাঁ, আপনি কোটি টাকা থাক, কোটি টাকা দিলেও আমি সেটাতে না। আমি ভালো স্টুডেন্ট চাই। হ্যাঁ, মনে রাখবেন কথা। আচ্ছা ঠিক আছে, রাখি, কালকে ক্লাসরুমে দেখা হবে। আচ্ছা। আসসালামু আলাইকুম। আরে না না, আপনি আমাকে চিনবেন না, আমি উত্তরপাড়া থেকে আসছি। আসলে আমি আপনার অনেক নাম ডাক শুনেছি। আপনি যে নাম ডাকগুলো আছে এইটা শুনে আসলে আমি অনেক খুশি হয়েছি। আর আপনি যে একটু আগে ফোনে কথা বলছিলেন আপনি টাকার কাছে কখনো বিক্রি হন না, তাহলে আমার সন্তানকে আপনার কাছে পড়ালে আমার মনে হয় যে আমার ক্ষতি হবে না। আপনার সন্তান মানে? হ্যাঁ, আমার আমার একটা মেয়ে আছে, সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। মামি এক জায়গায় হেঁটে গেলে মনে হয় যে দুই বোন। আপনি কি আমার বাচ্চাটাকে পড়াবেন? সরি, আসলে আমার এখানে কোনো ব্যাচ খালি নেই। আপনি আপনি অন্য অন্য বাচ্চাতে যেতে পারেন। আসলে আমার বাচ্চাটাকে যদি আমি আপনার হাতে তুলে দিই, আমি জানি যে ওর ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে, ও ভবিষ্যতে কিছু করতে পারবে। আমি অনেক আশা নিয়ে আসছি আপনার কাছে, প্লিজ আমাকে নিরাশা করবেন না আপনি। দেখুন, আপনার টাকা পয়সা যা যেখানে লাগে আমি সব কিছু দিব। অন্যান্য স্টুডেন্টরা মনে করেন যে আপনাকে 20,000 টাকা দেয়, আমি আপনাকে প্রতি মাসে 30,000 করে টাকা দিব। আমি চাই আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। আপনার কত টাকা আছে? হ্যাঁ, আপনি আমাকে টাকা দিয়ে কিনতে চান? কোটি কোটি টাকা দিতে চান আমাকে? আমি তো বিক্রি হওয়ার লোক না। আহা, আপনি আসলে ভুল 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 ঠিকানায় আসছেন। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমি জানি যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আপনি যদি আমার মেয়েটাকে একটু পড়ানোর সুযোগ দেন তাহলে আমি অনেক উপকৃত হব। আসলে সত্য কথা কি, আমার এখানে কোনো ব্যাচ খালি নেই। আপনি এক কাজ করুন, আগামী বছর আসুন, আমি ভর্তি করে দেব। স্যার, এমন কথা বলবেন না। একটা বছর, এই একটা বছর আমার মেয়ে পিছিয়ে যাবে, আর আমি সেটা কখনোই চাই না। আপনি একটু প্লিজ প্লিজ একটু দেখুন না কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা। বিনিময়ে আপনার যা চাই আমি তাই দিব। আসলে আমি যেটা চাবো সেটা আপনি দিতে পারবেন না। অনার্থক আমাকে ডিস্টার্ব করেন না। আর আমি তো বলেছি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না, তবে একটা পথ আছে। পার্সোনালভাবে আমি তাকে পড়াবো, সেটা আপনি কি মনে করবেন জানি না।
স্যার সত্যি কথা বলছেন, আপনি আমার মেয়েকে পড়াবেন? স্যার আমি ভীষণ খুশি হয়েছি। আপনি হলেন উদার মনের মানুষ স্যার। যতটুকু আপনার পিছনে আপনার সুনাম শুনেছি, সামনে এসে তার থেকে বেশি আনন্দ পেলাম। তবে একটা জিনিস শুনেন নেই, আমি কিছু দিলে সেটা আবার কিছু নেই, বুঝছেন? আপনাকে পুরো কথাটাই বলিনি, কিছু মনে করবেন না। না না, মনে করবো কেন, আপনি বলুন না। আসলে এই পৃথিবীতে কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমি তেমন কিছু চাচ্ছি না, শুধু চাচ্ছি আপনি শুধু আমাকে একটু পার্সোনাল সময় দিবেন, তাহলে আমি আপনার মেয়েকে পড়াবো। এবং আমার হাতে যে যে স্টুডেন্ট আসছে সে কিন্তু বড় বড় পর্যায়ে গিয়েছে। চুপ করুন। আমি অনেক আশা নিয়ে এখানে আসছিলাম, কিন্তু আপনার চরিত্র যে এতটা খারাপ, এতটা নোংরা মনের মানুষ আপনি, এটা যদি আমি আগে জানতাম, আমার মেয়ের টিচার হিসেবে কখনোই আপনাকে বেছে নিতাম না। আমার মনে হয় আমি হয়তো ভুল জায়গায় চলে আসছি। ঠিক আছে, মেয়ের ভবিষ্যৎ আপনিই বুঝেন। কই কই থাকে, আজকে বাড়িতে আসুক শুধু। কই গেছিলি তুই? ওই বান্ধবীর বাসায় গেছিলাম। আম্মা আমার 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দাও। এই গতকালকে না তুই 3,000 টাকা নিলি, সেই 3,000 টাকা কি করছিস? আবার আজকে বলছিস 5,000 টাকা লাগবে। টাকা কি গাছে ধরে? আরে কালকে 3,000 নিয়েছে, আজকে না হয় 5,000 টাকা দিলা। শোনো, তোমার এইভাবে হবে না। এই যে বন্ধু বান্ধবদের সাথে না একটু ঘোরাঘুরি কম করো। তুমি এখন আর ছোট্ট নেই, তুমি এখন কলেজ স্টুডেন্ট। তোমার পড়াশোনার দিকেও একটু মনোযোগ দেওয়া উচিত। তুমি সেই দিকে মনোযোগ না দিয়ে সারাদিন শুধু টই 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 করে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াও। উফ, আম্মু খুব বিরক্তকর লাগছে এই জিনিসগুলো আমার কাছে। তোমার কাছে টাকা চেয়েছি, তুমি জাস্ট টাকাই তো দিবা না, এর চেয়ে বেশি কিছু চেয়েছি? ও, তুমি টাকা চাইবা আর আমি সঙ্গে সঙ্গে টাকা বের করে দিব? হ্যাঁ, তুমি বুঝতেছো না যে এখন তোমার পিছনে আমার প্রতি মাসে কত টাকা করে খরচ হচ্ছে? তুমি যদি তোমার মায়ের কষ্ট দুঃখটা না বোঝো মেয়ে হয়ে, তাহলে আমার কষ্ট দুঃখটা কে বুঝবে? মা এখনো তো আমি ছোট, এখন না হয় এর তো দেখো, আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। বুঝলাম না, আমার বাবা বিদেশ থেকে কাজ করে করে টাকা পয়সা পাঠায়, তুমি আমাকে দিবা? তুমি আমাকে দিতে পারবা না কেন? তোমার বাবা বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকা পাঠায়, সেই টাকা তোমার পেছনে উড়ানোর মতো সময় আমার কাছে নেই। সে টাকা আমার জন্যই পাঠায়, ঠিক আছে? তো আমি এখন টাকা চাইছি, তুমি আমাকে টাকা দিবা, নয়তো খুব খারাপ হয়ে যাবে। বেশ, এতটুকু আমি জানি। মিম, না, যত দিন যাচ্ছে আস্তে আস্তে মেয়েটা তত উল্টা পথে হাঁটা শুরু করছে। একবারে মেয়েটা বিগড়িয়ে গেছে। কিভাবে যে ওকে মানুষের মতো মানুষ করব, আমি সেটাই বুঝতে পারছি না। কি যে করি মেয়েটাকে নিয়ে। না, ওকে মানুষের মতো মানুষ করতে গেলে আমাকে ছাড়ার কথাই মেনে নিতে হবে। আমার সামান্য ত্যাগের জন্য যদি আমার মেয়েটা মানুষের মতো মানুষ হয়, তাহলে কোনো ক্ষতি নেই। আমি স্যারের সাথে আজকে বিকেলেই স্যারের সাথে দেখা করব। তুমি ঠিক মতো বাগানের কোনো কাজ করছো না, তোমার নামে অনেক অভিযোগ আছে। তুমি অনেক পুরনো লোক বলে আমি তোমাকে ছাড় দিচ্ছি, এবার লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এরপর কিন্তু তোমার কাজে যদি আমি কোনো ফাঁকি দেখি। কি কথা? তুমি কাজই তো ঠিক মতো করছো না, তোমাকে বেতন কিভাবে দেব? আচ্ছা, আমি ভেবে দেখি, ঠিক আছে? স্যার আসবো? হ্যাঁ আসো, যাও, তুমি যাও, পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। স্যার ঠিক আছে। আসলে আমি ওই দিন যে ভুলটা করছি, আজকে নতুন করে সেই ভুলটা করতে চাই না। আমি আপনার সিদ্ধান্তে রাজি। ঠিক বলছেন তো? হ্যাঁ, আমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার একটা ত্যাগের জন্য যদি আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়, তাহলে আমার সন্তানের জন্য আমি হাজারো ত্যাগ মানতে রাজি আছি। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ স্যার, আপনি আমার সাথে যাই করেন না কেন, এই বিষয়টা যেন আমি আর আপনি ছাড়া কেউ না জানে। কেউ জানবে না, শুধু আপনি আর আমি জানবো।
আর সবচেয়ে বড় কথা কি জানেন, আমি যদি কাউকে বলতে চাই তাতে সম্মান তো আমারই চলে যাবে, তাই না? তবে আপনি খুব বুদ্ধিমতী, অল্পতে আপনি বুঝে গিয়েছেন। আমি আপনার মেয়েকে এমনভাবে পড়াশোনা করাবো, সবার থেকে বেশি পড়াশোনা করাবো। আপনি শুধু আমার সাথে একবার মিশলে আমি আশা করি আপনি বারবার আমার কাছে আসবেন। সেটার প্রমাণ আমি আপনাকে এখন দেখাবো। তবে স্যার, আমি আবারও যাওয়ার সময় একটা কথা বলে যাই, আপনার আর আমার বিষয়টা যেন কোন অক্ষরে আমার মেয়ে যেন জানতে না। কে যাবে, আপনি নিশ্চিত থাকবেন, ঠিক আছে? আচ্ছা আর ঠিক আছে। আপনি মেয়েকে পাঠিয়ে দিন, আমি কালকের থেকে ভালো করে পড়াশোনা করাবো ওকে। আচ্ছা আমি আসি তাহলে। কি জিনিস রে ভাই, হ্যাঁ? বোঝে যায় না যে মেয়ের মা এটা, মনে হয় তার মেয়েকে খাতলা। এত সুন্দরী, এরকম থাকলে তো আর আমার আর বিয়ে করতে হবে না। আর বিয়ের বয়সও তো গিয়েছে, বিয়ে তো করিনি। জি বলো, তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? আসো, বসো বসো। শোনো, আমার কাছে আসছো, আমি তোমাকে একটু বেশি পড়াবো, ঠিক আছে? আর আরেকটা কথা কি জানো, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আর আমি যাকে ভালো লাগে আমি ওকে আমার নিজের হাতে করে তাকে একটা পর্যায়ে পৌঁছে দিই। তোমার যে আশা আকাঙ্ক্ষা সেটা আমি পূরণ করে দেবো। আর তোমার প্রতি বছর তোমার রেজাল্ট যেটা, সেটাও ভালো পাবা, ঠিক আছে? তবে আমি তোমাকে তো প্রথমেই বলেছি, শোনো, তোমাকে আমার ভালো লেগেছে, তুমি ভালো কিছু করতে পারবা। শুধু তুমি বুঝছো তো? হ্যাঁ বুঝতে পারছি। আমারও খুব ইচ্ছা স্যার, আমি আমার মাকে দেখিয়ে দেবো আপনার কাছ থেকে পরে, মানে আমার কলেজে সবার যে ভালো ছাত্রী হয়ে। আমি তোমাকে ভালো ছাত্রী করে দেবো, আমার তো এই চুটকিতে আমি ভালো ছাত্রী করে দেবো। আমার এই হাতে কত আমি ছাত্রী করে দিয়েছি, আর তুমি তো আমার মনের লোকই, শুধু আমার কথা মতো চলতে হবে। এগুলো কি করছেন স্যার? কি করছি? তুমি না বললে সব করবে, তুমি রাজি আছো, তুমি বড় হতে চাও। হ্যাঁ আমি বড় হতে চাই, তার জন্য এগুলা? আমি তো জাস্ট পড়াশোনার কথা বলছি, এর চেয়ে বেশি কিছু তো বলিনি। কিছু পেতে হলে কিছু দিতে হয়। আশা করি তুমি তো মেয়ে কলেজের ছাত্রী, তোমার তো এটা বোঝা উচিত, বা বোঝো এটা, তাই না? আমি তোমার কাছে অন্য কিছু চাচ্ছি না, শুধু তোমার মনটা চাচ্ছি। এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। কেন, তুমি বড় হতে চাও না? ঠিক আছে, যদি বড় হতে নাই চাও, যাও, চলে যাও, চলে যাও। না না স্যার, আমি তো চলে যেতে কোনোভাবেই পারবো না। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন তাই হবে। তুমি খুব বুদ্ধিমতী, অল্পতে বুঝে যাও। আর যারা বুদ্ধিমতী তাদেরকে আমি একদম আমার নিজের হাতে করে পড়াশোনা করে দিই। স্যার আরেকটা কথা, আমাদের এখানে কি হয়েছে না হচ্ছে এটা বাইরে কেউ জানবে না তো? কি পাগল, হ্যাঁ? এটা শুধু তুমি আর আমি জানি। হ্যাঁ, আমি যে বাইরে বলবো আমার মান সম্মান থাকবে? আমার এতদিনের সুনাম অর্জন করেছি, আমি এইভাবেই মিশিয়ে দেবো? শুনো, কেউ জানবে না, তুমি আর আমি। আসলে প্রতিদিন ক্লাস করার আগে আধা ঘন্টা আগে আসবে, আমাদের এই ক্লাসটাও প্রতিদিন আমরা সেরে নেবো, কেমন? হ্যাঁ কি বলছেন স্যার, এটা প্রতিদিন? হ্যাঁ, এটা যদি প্রতিদিন না করি তাহলে তোমাকে আমি ভালোভাবে পড়াবো কীভাবে, তাই না? আর তোমার এই শরীরের যে এত মানে
এত পাগল হয়েছে আমি এটার দিকে। চিন্তা করো না, ঠিক আছে? কেউ জানবে না, ঠিক আছে? কালকের থেকে তাহলে ঠিকমতো এসে পড়ো ক্লাসে, হ্যাঁ? আমি তোমাকে ভালোভাবে পড়াবো। আর খুব ভালো লেগেছে আমার, ঠিক আছে? তুমি আমার মন জয় করেছো। আমি তোমাকে ভালো স্টুডেন্ট করে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে তুমি আজকে যাও, কেমন? আজকে ক্লাস নেবেন না? আজকে ক্লাসটা নেব না, কালকে একবারে নিয়ে নেব, কেমন? তাহলে তুমি আজকে যাও, কালকে তুমি তাড়াতাড়ি ক্লাস হয়ে এসে পড়ো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা। এই কি কথা, আমার কথা মতো চললে আমি আমার কথা পূরণ করবো। বাড়িতে কেউ আছেন? জি, আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? আপনি আমাকে চিনবেন না। আমি যতটুকু শুনছি আপনি একটু ট্যাপে পড়ে গেছেন। না না, কি বলছেন আপনি এগুলা? আমি কেন ট্যাপে পড়বো? হয়তো আপনি ভুল ইনফরমেশন শুনে আমার এখানে আসছেন। শুনেন, আমরা হয়েছি আইনের লোক, আর আমগোর কাছে কিছু লুকাইবেন না। আপনারা যদি আমগোর কাছে কিছু লুকান, তাইলে এই দেশে যে জঘন্য খারাপ কোনো লোক আছে, এগুলার আমরা ধর্ম কেমনে, আর এগুলোর বিচারটাই কেমনে করবো? দেখুন, আপনি কার বিষয়ে কথা বলছেন সেটা হয়তো আমি জানি না, কিন্তু আমি কোনো ট্যাপে পড়ি নাই, আর আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেনি যে যার কারণে আমি আপনার কাছে ইনফরমেশন দিব কিংবা। দেখেন, আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি ওই যে পিন্টু স্যার চিনেন না, মাস্টার? হ্যাঁ হ্যাঁ, উনি তো অনেক ভালো মানুষ, আমি ওনাকে চিনি। আমার বাচ্চাকে ওনার কাছে দিয়েছি পড়ালেখা করার জন্য। হ্যাঁ, এটা ঠিক না। আপনি যেটা বললেন উনি খুব ভালো লোক, একদম ঠিক না। এর বিষয় অনেক অভিযোগ আছে, কিন্তু হাতে নাতে ধরতে পারতাছি না, শুধু একটু প্রমাণের জন্য। আপনি যদি আমার একটু হেল্প করেন, তাহলে আমি লোকটারে ধইরা কঠিন শাস্তি দিতে পারি। দেখুন, আমি আমি এই বিষয়ে কিছু বলতে চাই না, আপনি যান, আমার অনেক কাজ আছে। ম্যাম দেখেন, আপনি একটু সহযোগিতা করেন আমারে। মিথ্যা কথা বললেন না। আপনার একটু মিথ্যা কথার জন্য আপনার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হতে পারে। এটা একবার চিন্তা ভাবনা করছেন? স্যার, আসলে আপনি যেটা বলছেন সঠিক কথা বলছেন। আজকে যদি আমি চুপ হয়ে থাকি, তাহলে আমার মতো মেয়েরা আছে, যারা আমার মতো মায়েদের গর্ভে থেকে সন্তানগুলো আছে, তারা সবাই ওই রাক্ষসের শিকার হবে। হ্যাঁ, আর আমি আমার সন্তানকে ওই স্যারের কাছে দিয়ে পাঠাইছি পড়ালেখা করার জন্য। জানি না আমার সাথে যেটা করেছে উনি, সেটা আমার সন্তানের সাথেও। ছি ছি, এগুলো আমার ভাবলেই শরীরের মধ্যে শিউরে উঠছে। স্যার, এখানে আমরা দাঁড়িয়ে না থেকে চলুন ওনার বাড়িতে যাই তাড়াতাড়ি, যাতে উনি আমার সন্তানের কোনো ক্ষতি করতে না পারে। চলেন, গিয়া যদি হাতে নাতে ধরতে পারি তাই হইল। আমি অনেক দিন ধরে তার পিছু পিছু ঘুরতাছি, শুধু একটু প্রমাণের জন্য। স্যার, যদি আজকে একটু প্রমাণ পাই আলাই, তাহলে আমি আজকে ওরে ধরতে পারুম। স্যার এখানে আর কথা না বাড়াই, চলুন আমার সাথে। চলুন। এই পড়াশোনার দিকে মন নেই, হ্যাঁ? স্যার পড়তেছি তো। কোথায়? সামনে আসো, এখানে আসো, আসো, আমি পড়িয়ে দিচ্ছি, আসো। পড়াশোনা মন দিয়ে পড়তে হবে। এইভাবে পড়ছো কেন? পড়তেছি তো স্যার। আসো, কাছে আসো, এদিকে আসো, আরো কাছে আসো। হ্যাঁ, আসো আসো। স্যার দেখেন, আজকে না, শরীরটা আজকে অনেক খুব ক্লান্ত লাগতেছে। আরে নিয়মিত না করলে ক্লান্তি দূর হবে কিভাবে? হ্যাঁ স্যার আজকে থাক না। আরে নিয়মিত না করলে ক্লান্তি দূর হবে কিভাবে? এটা তো খুব ভালো জিনিস। মজা পাও না? তুমি তো মজা পাও, আমিও মজা পাই, তাই না? আসো
পড়ার আগে আমরা তাকে একটু একটু মজা করে নিই, কেমন? থামুন। পিন্টু সাহেব, জি। আপনাকে আমি অনেক দিন ধরে খুঁজতেছি, হাতে নাতে ধরার জন্য খালি প্রমাণের অপেক্ষা ছিলাম। আজকে আমি হাতে নাতে প্রমাণ পাইছি। কে আপনি? ছি ছি ছি, আপনি এত জঘন্য খারাপ, হ্যাঁ? আপনি কি মনে করছেন আপনি দিনের পর দিন মেয়েদের সরলতার সুযোগ নিয়ে কুকীর্তিগুলো করবেন আর এগুলো কেউ কখনো ধরতে পারবেন না? শোনেন, আপনি হলেন একজন শিক্ষক যে ঘরে ঘরে আলো জ্বালায়, আর আপনি প্রত্যেকটা ঘরে ঘরে অন্ধকার করে দিচ্ছেন। এটা কি আপনার মেয়ের বয়সের মেয়ে না? তাহলে আপনি তার সাথে এরকম একটা জঘন্য কাজ কিভাবে করতে পারলেন? আপনি আমার সাথে যা করেছেন করেছেন। আমি বিশ্বাস করে আমার মেয়েকে আপনার কাছে পাঠিয়েছিলাম যে আপনি আমার মেয়েকে মানুষের মতো মানুষ তৈরি করবেন। আমি আমার মেয়ের জন্য নিজের স্বামীর আমানত খেয়ানত করছি। নিজের ইজ্জত আমার স্বামীকে ছাড়া দেখানোর কোনো পরপুরুষের কাছে রাইট নাই যে আমার ইজ্জতটা আমি আপনার কাছে দেখাইছি। তারপরও মনে মনে ভাবছি যে না, আমার এই ত্যাগের জন্য যদি আমার সন্তান মানুষের মতো মানুষ হয় তাহলে এই সামান্য ত্যাগ আমি করতে রাজি আছি। কিন্তু আপনি আমার দিকে নজর দিয়েছেন, শেষ পর্যন্ত কিনা আমার এই বাচ্চা মেয়েটার দিকেও আপনি নজর দিয়েছেন। আমার মন চাচ্ছে পায়ের জুতা খুলে আপনার গালে কয়টা বসিয়ে দিই, কিন্তু আমি সেটা করব না, কারণ আপনি শিক্ষক। আপনার কাছে অনেকেই আসে জ্ঞান নেওয়ার জন্য, কিন্তু আপনার ভিতরে এতটুকু জ্ঞান নেই যে আমি যে কাজটা করছি সে কাজটা আদৌ ঠিক না ভুল। আচ্ছা, আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন তো, আপনি যে কাজটা আমার মেয়ের সাথে করেছেন এই কাজটা যদি আপনার মেয়ের সাথে অন্য কেউ করতো তখন আপনার কেমন লাগতো? তখন আপনি বাবা হিসেবে কি করতেন? না, আসলে কি আমি 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 নিচ্ছি, কিন্তু আমি তো দিচ্ছি কিছু। চুপ করুন। শুনেন, আপনি হলেন মাস্টার মানুষ, আপনি সবারে শিক্ষা দিবেন। তাছাড়া আপনি অনেক মেয়ের জীবন নষ্ট করছেন। এতদিন খালি প্রমাণ পাই নাই, তাই আপনারা ধরতেও পারেন নাই। এইবার ধরতে পারছি, চলেন কোথায়? থানায়। নিয়ে যান, টানতে টানতে নিয়ে যান। হ্যাঁ, আপনি এতদিন জঘন্য যা কাজ করছেন সেটার বিচার এখন আপনার হবে। চলেন, যান। আসেন। এতদিন যা নাম কামাইছেন না, এখন হাজতের মধ্যে বসে বসে সেটার মাসুল গুনবেন। আপনি কোনো চিন্তা করেন না, এমন বিচার তার করা হবে বলার বাইরে। চলেন। মারে, আমি বুঝতে পারিনি এই ছাড়ের কাছে তোকে দিলে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে। আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনোই ছাড়ের কাছে তোকে আমি পড়তে পাঠাতাম না। মা, আমি যেদিন এখানে ফার্স্ট আসছিলাম ওই দিনকেই স্যার আমার সাথে এই কাজগুলো করছেন, কিন্তু ওই দিনকেই তোমার কাছে বলার উচিত ছিল, কিন্তু বলতে পারি নাই। স্যার আমার ভিডিও করে রাখছিল। মারে, তোকে একটা কথা বলি, সব মা বাবাই চাই যে তার সন্তান পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক। আমিও তাই চাইছি যে আমার একমাত্র সন্তান সে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক। আর যেটা ঘটে গেছে, যেটা হয়ে গেছে, সেটা তুই মাথায় রাখিস না। মা, মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তুই সেটা মাথা থেকে বের করে ফেলে ভালো মতো পড়াশোনা কর। এই পৃথিবীতে তোর পাশে কেউ না থাকলেও তোর মা সবসময় বটগাছের মতো ছায়া হয়ে থাকবে তোর কাছে। যত ঝড় তুফানে আসুক না কেন, তোর মা সেটার সাথে মোকাবেলা করবে। তোর মা সবসময় তোর পাশে আছে সোনা, সবসময় তোর